অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। রহস্যময়ী পর্ব 10। রাতের অন্ধকার ঘরটিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। রুমের মাঝখানে একটি ছোট লাল লাইট জ্বলছে। এতদিনের রক্ত পচে দুর্গন্ধ আসছে। মুখে মাস্ক পরে কালো রঙের লেদার জ্যাকেট পরে সেই মেয়েটি ঘরটায় ঢুকল। এক হাতে গুলি, অন্য হাতে চাপাতি, চোখে পৈশাচিক আনন্দ। এতদিন পরে এখানে এসেছে সে। মেঝেতে পড়ে আছে দুটো লোক, শুকিয়ে গেছে মুখ। আগের মতো হাট্টা গাট্টা শরীর নেই, নেতিয়ে গেছে। এতদিন শুধু একবেলা একটু পানি আর রুটি খেয়েছে। মেয়েটি একটি লোকের সামনে গিয়ে দেখল মুখটা, আর বাঁকা হাসল। তারপর অন্যজনের সামনে গেল, তারপর গিয়ে একটা চেয়ারে বসল। লিমা তার সাথেই ছিল। লিমাকে বলল, কিরে, খাওয়াস নাই এগুলারে? শুকায় গেছে। আমারে কি চাকর পাইছো এই বান্দির পোলাগো সেবা করমু? এমনভাবে বলসকে, ওরা মেহমান। হইছে তোর মেহমানগিরি, এগুলারে এবার শেষ কর, আমারে মুক্তি দে। আচ্ছা আচ্ছা, আজকেই দুইটাই শেষ। ওদের কথা শুনে লোক দুটো ভয়ে কাঁপতে থাকে, কিন্তু ওরা হাসছে। হঠাৎ মেয়েটি লিমাকে বলল, ওগুলো রেডি? গুড, তাহলে শুরু করা যাক। লিমা বিরক্তির হাই তুলে বলল, তাড়াতাড়ি। ঘরটির পাশেই আরও একটি কক্ষ ছিল, লোকগুলোকে ওখানে নিয়ে যাওয়া হয়। মেয়েটি রাশিদ চাচাকে বলে ওদের যেন নড়তে না দেয়। তারপর মেয়েটি লোকগুলোর সামনে গিয়ে হিসিয়ে বলে, মরেই তো যাবি, তার আগে দেখ আমি কে। দেখ তোদের কপাল কত ভালো, আমাকে দেখতে পারবি, কিন্তু তোদের সাথীদের ওরা তো জানতেই পারল না আমি কে। এটা বলেই নিধি মুখের মাস্কটা খুলে দেয় আর বলে, নুরিন, ইন দিস ওয়ার্ল্ড অফ মাইন আই রেইন অ্যাজ দ্য ভিলেনেস। এটা বলেই নিধি গর্জে ওঠে, আর হাতে থাকা নিধি চাপাতি দিয়ে প্রথমে লোক দুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। বলে ওঠে, এই পুরুষাঙ্গ দিয়ে কত মেয়েকে নির্যাতন করেছিস। তারপর হাতের শিরাগুলো কেটে দেয়, পায়ের শিরাগুলো কেটে দেয়, চোখের মধ্যে সূঁচ ঢুকিয়ে দেয়। একটা হাসি দিয়ে বলে, তোদের এত সহজে মৃত্যু দেব না, বলে শরীর থেকে হাত দুটি আলাদা করে দেয়। পুরো ঘর কেঁপে ওঠে লোক দুটির আত্মনাদে। পাশেই একটি বড় কড়াইতে তেল গরম করা হচ্ছিল। রাশিদ চাচাকে ইশারা করে নিধি বলে ওদের ফেলে দিতে। তার কথা মতো উনি তাই করেন। নিস্তেজ হয়ে পড়ে সব, আর কোনো চিৎকার নেই, শুধু তেলের শ্যাঁ শ্যাঁ শব্দ। নিধি কক্ষ থেকে বেরিয়ে যায়, লিমাও বের হয় তার পিছনে। লিমা বলে, আপু, গরম পানি লাগবে? নিধি কুচকো চোখে তাকালো, তারপর বলল, তুই আমাকে আপু বলছিস কেন? আপু না বললে দেখা যাবে আমাকে গুলি করে উড়িয়ে দিলি তখন। নিধি বিরক্ত হয়, গরম পানি লাগবে না, গোসল করে বাড়ি যাব। ভাইয়া আজ বাসায় নাই মনে হয়, 2-3 দিন থাকবে, যা। নিধি চলে গেল, লিমাও তার পেছন গেল। দরজা দিয়ে বের হতেই যেন নরক থেকে বের হলো। এত সময় ওই স্টোর রুমে কী ছিল, আর এখন এটা যেন এক বিরাট বাড়ি। নিধি সিঁড়ি বেয়ে উপরে গেল, একটি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। নুভার কলেজ হঠাৎ করে রিভান পাল্টে দিল। এখানে তেমন কাউকেই চেনে না, কোনো ফ্রেন্ড নেই। রিভান চায় নুভা রিভানের কাছে থাকুক, যেন আর কোনো সমস্যা না হয়। নুভা ক্লাসে বসে আছে একা একা। নিধি ক্লাসে এসে দেখল এক সাইডে একটা মেয়ে একা একা একটা সিটে বসে আছে, আর সেও একা, তাই গিয়ে নুভার পাশে বসে পড়ল। কিছু সময় বসার পর নুভা তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হেই, তোমার নাম কি? নিধি তাকালো, মেয়েটার কণ্ঠে মায়া, যেন একটা কিউটের ডিব্বা, তাই সেও মুচকি হাসল। নিধিতা, তোমার? নুভা, ফ। এতটুকু বলেই নুভা চুপ হয়ে গেল, কারণ সে চায় না তার ভাই এই কলেজের লেকচারার সেটা কেউ জানুক। তারপর বলল, আমার নাম নুভা, একটা সমস্যার জন্য বছরের মাঝে কলেজ চেঞ্জ করতে হলো। ও আচ্ছা। এমনি এমনি ওদের মধ্যে অনেক কথা হয়। নুভা মেয়েটা খুবই মিশু খাওয়াতে নিধির সাথে বন্ধুত্ব হয়ে যায়। নিধিও তার সাথে খুব মেশে। এত কথার মাঝেও নিধি বুশরাকে মিস করছে। আজ 3 দিন হলো বুশরা কলেজ আসে না। এই 2 দিন নিধি কল করেছে বুশরাকে। বুশরা প্রতিদিন একই কথা, আমার শরীর ভালো না। নিধির মন খারাপ দেখে নুভা বলল, তোমার কি মন খারাপ? আমি কি তোমায় বিরক্ত করছি? নিধি বলল, না না, আসলে আমার একটা বান্ধবী আছে বুশরা, ও হঠাৎ 3 দিন হলো আসে না, শরীর খারাপ, তাই একটু খারাপ লাগছে আমার। ও, তাহলে ওর বাসায় গিয়ে দেখা করে আসো, তাহলেই হয়। আমিও ভাবছি, কাল শুক্রবার, কাল যাব। এর মধ্যে ক্লাসে রিভান আসলো। সবসময়ের মতো ক্লাসটা দেখে নিধির দিকে তাকালো। নুভা আর নিধিকে একসাথে দেখে খুশি হলো। নুভা ভাবছে ভাইয়া এদিকে কেন তাকিয়ে আছে, আর নিধি ভাবছে এই লোকটা আমার দিকে তাকিয়ে থাকে কেন। এর মধ্যে রিভান ক্লাস শুরু করে দিল। ক্লাস শেষে নিধি আর নুভা একসাথে বের হলো। হঠাৎ নিধির হাতে টান পড়ে, কেউ তাকে হেঁচকা টানে।
পিছন ফিরে দেখে আনান শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে, চোখে মায়া। কেন জানি নিধি এই দৃষ্টি খুব মায়া লাগে। এখন আনান হাত ধরলেও ইতস্তত বোধ করে না। আনান হাত ধরেই রেখে বলল, নিধি বাড়ি যাবে, এগিয়ে দিয়ে আসি। নিধি হালকাভাবে হাত ছাড়ালো, কারণ দূরে দাঁড়িয়ে আলিশা দেখছিল তাদের। আলিশা এখন প্রায়ই ওদের লক্ষ্য করে, কিন্তু নিধি পাত্তা দেয় না। তারপর বলল, আমার টিউশন আছে, ওখানে যাব, ওখানেই দিয়ে আসি। নিধি বুঝতে পারল আনান তার সাথে কিছু সময় থাকতে চায়। এতদিনই নিধি এটা বুঝতে পেরেছে আনানের মনে তার জন্য সফট কর্নার আছে, তাই সে একটু এড়িয়ে চলে, কারণ সে এগুলোতে জড়াতে চায় না। তার জীবন যে সহজ না। তারপর বলল, না, আমি একাই যেতে পারবো। আনানের চোয়াল শক্ত হয়ে আসলো। নিধি তার সাথে কথা না বলায় তার ভালো লাগছে না, তাই সে নিধির হাত আবার ধরল আর দাঁতে দাঁত পিষে বলল, নিধি, আমি দিয়ে আসব তোমাকে আজ। নিধি বলে উঠল, কাল বুশরার বাসায় যাব একসাথে, আজ পড়তে যাই। আনান হালকা করে হাত ছেড়ে দিল আর ভু বলে চলে গেল। নুভা এগুলো দেখে বলল, তোমার বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম। আরে ওটা আমার বয়ফ্রেন্ড না, ওটা তো। এতটুকু বলতেই কেউ বলে উঠল, লেট হচ্ছে, যাওয়া যাক। নিধি পিছন ফিরে দেখে রিভান। নুভা ভেবেছে তাকে বলেছে, তাই কিছু বলতে যাবে তার আগেই নিধি বলে উঠল, আমি একাই যেতে পারবো। নুভা আশ্চর্য, নিধি কই যাবে ভাইয়ের সাথে? নিধি নুভাকে বলে, উনি আমাকে টিউশন করান, ওনার বাসায় যাব। নুভা আরও আশ্চর্য, তার ভাই তাকেই বাসায় নিয়ে গেল না, আর নিধি কি বাসায় বসিয়ে রাখে? এত টাকার অভাব কবে হলো তার ভাইয়ের? এর মধ্যে রিভান বলল, নতুন তুমি, সাবধানে বাসায় যাও, সামনেই রিকশা আছে। না, আমার গাড়ি আসবে। নুরি চলো, আজ একসাথে যাব। নুভা রিভানের প্রতিটি কথায় আশ্চর্য, কারণ নিধিকে সে নুরি বলছে, তার উপর গাড়িতে নিয়ে যাবে বলছে। যেই ভাইয়ের গাড়িতে নুভা আর অরণ ছাড়া কেউ অ্যালাউ করে না, সে নতুন একজন অ্যালাউ করছে, তাও সেদে সেদে। নিধি বলল, স্যার আমি যেতে পারবো, সমস্যা নেই। নুভা বলল, নিধি আমার গাড়ি চলে এসেছে, আমি গেলাম। রিভানকে মাথা দিয়ে ইশারা করে চলে গেল। রিভান নিধিকে বলল, না, আজ আমার সাথেই যাবে তুমি। নিধি কি বলবে এত করে বলছে, তার উপর গন্তব্য এক, তাই রাজি হয়ে গেল। রিভান মুচকি হাসল আর নিধিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। নিধি যদি একবার পিছন ফিরে তাকাতো, তাহলে দেখতে পেত আনানের রক্তিম লাল চোখ, যা পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে পারে। পর্ব 11। আজ শুক্রবার। নিধির পরিকল্পনা মতো আজ আনান আর সে বুশরাকে দেখতে যাবে, তাই ঘুম থেকে উঠে আনানকে কল দিল। আনান এক্সারসাইজ করছিল, ফোনে হঠাৎ কুইন নামে সেভ করা নাম্বারটা দেখে অবাক হলো, সাথে প্রশান্তির একটা হাসি দিল। কলটা রিসিভ করে বলল, বলো। নিধি আমতা আমতা করে বলল, 10টায় বুশরার বাসায় যাব, আমার বাসার সামনে 5 মিনিট আগে চলে আসবা। আনান সরল সম্মতি, ওকে, চলে আসব। নিধি আর কিছু বলে না, আনানও কিছু বলে না, কল কেটে দেয়। নিধির কেমন লাগে, আনান খুব গম্ভীর, কারো সাথে মিশে না, শুধু তার সাথেই মিশে। নিধি বুঝে আনান তাকে নিয়ে কিছু ফিল করে, তারপরেও কথা বলে, কারণ আনানকে কষ্ট দিতে চায় না। আর আনান তো তেমন কিছু করছে না, তাই নিধিও তেমন কথা বলা বন্ধ করে না। হঠাৎ ভাবনার মাঝে একটা আননোন নাম্বার থেকে কল আসে। নিধি ভ্রুকুচকে কলটা ধরে, কিছু বলার আগেই, আমি নুভা, বুশরার সাথে দেখা করতে আমাকে নিবে? নুভার সরল মনে সোজা প্রশ্ন। নিধিও এমন প্রশ্ন আশা করেনি, তাই বলে উঠল, ঠিক আছে, তুমি কলেজ গেটে অপেক্ষা করো, 10টায় আমি এসে নিয়ে যাব। ওকে তাহলে, বলেই কল কেটে দেয়। নিধিও রেডি হতে থাকে। রিভানের রুমে বেঘরে ঘুমাচ্ছে, আজ কলেজ নেই, তাই অফিস লেট করলেও প্রবলেম নাই। হঠাৎ কলিং বেলের বারবার শব্দে বিরক্ত হয়, দরজা খুলে দেয়। দরজার সামনে অয়নকে দেখে কপাল কুঁচকে বলে, তুই এতদিন পরে আসছিস, তোর বাড়িঘর নাই, এখানে কি? আরে শালা, দেখা করতে আসলাম। শালা কি তোর? আর দেখা করতে আসছো নাকি আমার ঘুমের ইয়াম্মেতে কুদাছাই করে দিলি? প্রথমত শালা না হলেও সম্বন্ধী, আর হলো ঘুম পরে ঘুমাস। এখন বল, তোর বোনের কলেজ পাল্টালি কেন? রিবান বুঝতে পারে এই ছেলেকে এগুলো বললেই চটে যাবে, আর কিছু করে বসবে, তাই তেমন বলল, ওকে, আমার সাথে সাথে রাখতে চাই, আমার বউও ওই কলেজে পড়ে, ননদ ভাবির আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিং হবে সেটা ভেবে। ও তাই? বলি সত্যি করে বল, এটাই তো কারণ। রিবান বিরক্ত হলো, আমি ঘুমাবো, যা তো এখান থেকে, বলেই অয়নকে ঘরে ঢুকতে না দিয়েই বের করে দরজা লক করে দেয়, আর দীর্ঘশ্বাস নিয়ে গিয়ে আবার পিঠ হেলিয়ে দেয় বিছানায়। এদিকে অয়ন বুঝতে পারে কিছু হয়েছিল, তাই রিভান নুভার কলেজ পাল্টিয়েছে, কিন্তু কারণ কি ভাবতে ভাবতে চলে যায়। নিধি, আনান, নুভা বুশরার বড়ির দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজালো। বুশরার মা শায়লা বেগম দরজা খুলে দিলেন। নিধিকে দেখে সুন্দর একটা হাসি দিয়ে নিধির হাত ধরে বললেন,
নিধিমা, তুই আস ভিতরে। আমি ভেবেছিলাম তুই আসবি না। বুশরাকে কত বললাম কল দিতে, আমি কথা বলবো, মেয়েটা বলে তুই নাকি ব্যস্ত। বলতে বলতে উনি নিধিকে ঘরে নিয়ে আসলেন। নুভা, আনানও পিছন পিছন আসলো। ওরা খেয়াল করলো মনে হয় কোনো আয়োজন হচ্ছে। আনান বেশ বিরক্ত, কেন যে আসতে গেল, তার উপর একা নিধির সাথে সময় কাটাবে না, এই নুভাও জুটল। নিধি উনার কথায় কিছু বলল না, শুধু মুচকি হেসে বলল, বুশরা কোথায়? ও রেডি হচ্ছে, যা গিয়ে দেখা করে আয়। বলেই আনান আর নুভার দিকে তাকায় আর বলে, তোমরা বসো বসো, মেয়েটা আমাকে বলে নাই তোমরা আসবে, বসো বসো। এর মধ্যে নিধি বলে উঠল, আন্টি, বুশরা রেডি হচ্ছে, কোথাও যাবে নাকি? এমা, তুই জানিস না ওকে আজ দেখতে আসবে? আর এমনও হতে পারে ওকে আজই আংটি পরিয়ে দিবে। ওর ফুফাতো ভাই, ভালো ছেলে খুব। তারপর দিন দেখে কিছুদিন এটোর মধ্যে বিয়ে দিয়ে দেব। নিধি চমকালো। আনানের প্রতিউত্তর নাই। নুভা কিছু জানে না, তাই বিয়ে কথা শুনে খুশি হলো। নিধি এক ঝটকায় উঠে বলল, বুশরা কোথায়? ওর রুমে রেডি হচ্ছে। নিধি দ্রুত গতিতে ওর রুমের দিকে যায়, নুভাও তার পিছু যায়। আনান সোফায় বসে পড়ে। নিধির মুখে রাগ। সবাই ভাবছে এটা জানায়নি বলে এত রাগ, কিন্তু নিধির মনেরটা কে জানে। নিধি বুশরাকে কক্ষে আসে। হঠাৎ নিধিকে দেখে বুশরা ঠকবিলে, কিন্তু কঠিন থাকে। নুভা দেখছে সামনে থাকা মেয়েটা সুন্দর, খুবই সুন্দর। তার মুখে মায়া আছে, কিন্তু তারপরেও মুখে বিষণ্ণ ছেয়ে আছে। নিধি দরজা বন্ধ করে দিল আর বুশরার কাছে গিয়ে হাত ধরে কটমট করে বলল, কি করছিস? বুশরাও চোয়াল শক্ত করে আর বলে, মা বলেছে হয়তো তাই এত রাগ। তাহলে জিজ্ঞেস করার কি আছে? বুশু, কি হয়েছে, এমন কেন করছিস? আমার ইচ্ছে, তোকে বলতে হবে? নিধি এবার নরম হয় আর বুশরার গালে আলতো হাত দিয়ে বলে, কি হয়েছে বল ওই দিন রাকে? কিছু না। এদের এমন অবস্থা দেখে নুভা অনেকটা আশ্চর্য হয়। এরা কি করছে? এমনভাবে গালে ধরছে কেন? নিধি কি মেয়েদের প্রতি? না না, ভাইটার কপাল পুড়ল রে। নিধি চটে যায় আর বলে, কিছু না কি হে, তুই ভাইয়াকে ভালোবাসিস, তাহলে এমন কেন করছিস? আর ভাইয়াও তো। আর বলার আগেই বুশরা বলে উঠল, হ্যাঁ বাসতাম, বাসি আর বাসবো, কিন্তু তোর ওই ভাইয়াও আমাকে ভালোবাসে না, তাই মুভ অন করছি। কে বলেছে ভালোবাসে না? তার চোখে আমি ভালোবাসা দেখেছি। বুশরা চিৎকার করে উঠে বলে, কিসের ভালোবাসা? সে কখনো আমাকে ভালোবাসেনি, যে শুধু আমার ফায়দা নিতে চায়। আর চোখের দেখা সবসময় ঠিক হয় না। যদি সত্যি ভালোবাসতো সে আমাকে বিয়ে করতে চাইতো। সেদিন এমন পরিস্থিতিতে সে কিভাবে আমাকে এড়ালো? কেন বলল না, হ্যাঁ আমি তোমায় বিয়ে করব? তার মানে ওই দিন আমরা ফিজিক্যাল হলেই উনি আমাকে ছেড়ে দিতেন? নিধি থামল। কি বলেছে বুশরা এগুলো? ওই দিন এত কিছু হয়ে গেছে। নিধি কিছু না বলে দরজা খুলে বের হয়ে গেল। নুভাও বুঝতে পেরে তার পিছু নিল। আনান তখনও বসে আছে। বুশরার মাও তার পাশেই বসে আছে। নিধিকে দেখে ঠাকলেন। নিধি গিয়ে ওনার পাশে বসলেন, ছলছল চোখে তাকালেন ওনার চোখের দিকে। সে বসে আছে এক ধ্যানে, কান্না করতে করতে এখন চোখেও পানি শুকিয়ে গেছে। হঠাৎ তার মা পিছন থেকে তাকে ধরে আর নিজের দিকে ফিরিয়ে বলে, মাশাল্লাহ, আমার পরীটা অনেক সুন্দর লাগছে তোকে। বুশরা শুধু তাকিয়ে আছে, কোনো অনুভূতি নেই। সে নিজের প্রিয় মানুষটিকে ছেড়ে অন্যজনের নামের আংটি পরবে। এর মধ্যে তার কয়েকটা কাজিন চলে আসে। তারা তাকে নিয়ে যায় ড্রয়িং রুমে। বুশরা একটা লং 3 পিস পরেছে, আলহা সাজে, খুবই সুন্দর লাগছে তাকে। লাল লিপস্টিক, চোখে কাজলটা এলোমেলো, হয়তো কান্নার জন্য। একবারও চোখ তুলে তাকায় না। সে তার ইচ্ছে নেই, দেখার যা হচ্ছে হোক। তাকে নিয়ে দাঁড় করানো হলো। কোনো একটা পুরুষালী হাত তার হাতে আংটি পরালো। আমাকে ছাড়া অন্য কারো হবা ভাবলে কি করে লজ্জাবতী? এমন কথায় বুশরা সামনে তাকায়। এটা তো নিহান, তার সামনে, যাকে সে কল্পনা করেছে সারা জীবন এই মুহূর্তের জন্য। তার চোখ দিয়ে আবার পানি চলে আসে। সে কেঁদে দেয় সবার সামনে ফুপিয়ে ফুপিয়ে। নিহান তাকে এক হাতে আগলে বুকে জড়ায় আর কানের কাছে ফিসফিসে বলে, তুমি ভাবলে কি করে আমি আমার লজ্জাবতীর লজ্জা অন্য কারো ভাঙাতে দেব? ওটা আমার দায়িত্ব। বুশরা মুখ তুলে না। নিহান হালকা মুচকি হাসে। বুশরার মাথায় হাত বোলায় আর বলে, আর কান্না করো না প্লিজ। বুশরা তার মাথা তোলে। রাগে এক ধাক্কা দেয় নিহানের। বুকে নিহান সরে যায়। চিৎকার করে সবার সামনে বলে, কি পেয়েছেন আপনি? কেন এসেছেন? আমার লাগবে না আপনাকে। আবার চলে যাবেন আপনি? আমাকে আপনি রেখে চলে যাবেন? নিজের স্বার্থ ফুরালেই আমাকে ছেড়ে দিবেন? নিহান তার কাছে আসে আবার। বুশরা তাকে ঝাড়া মেরে চলে যায় রুমে। নিহানও তার পিছু যায়। বাকিরা দেখছে, ওদের ভুল বুঝাবুঝি মিটাতে সময় দিচ্ছে। কিছুক্ষণ আগে নিধি বুশরার মায়ের সামনে চুপ করে বসে আছে। হঠাৎ তিনি বললেন, নিধি কি হয়েছে? না আন্টি, কিছু না, বলেই নিধি উঠে গেল চলে যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ বুশরার মা বলে উঠল, আনান আমাকে সব বলেছে। নিধির পা থেমে গেল। সে পিছন ঘুরে ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। উনি আবার বলল,
তুমি তো জানো আমি বুশরাকে কত মায়া করি, ওর তো বাবা নাই, ওর যা চায় তাই হবে। আন্টি, আমি জানি ভাইয়াকেও অনেক ভালোবাসে, ভাইয়াও কিন্তু প্রকাশ করে না, কিন্তু বুশুর বিয়ে হয়ে গেলে ওরা আলাদা হয়ে যাবে, শুধুই ভুল বুঝাবুঝির জন্য ও এমন করছে। তুমি নিহানের সাথে কথা বলো। বলেই নিধি নিহানকে কল দিল আর পাশের একটা ঘরে চলে গেল। নিহান সময় নিল না কল রিসিভ করতে। নিধি ফোপাচ্ছে শুনে নিহান শান্ত কণ্ঠে শুধল, কি হয়েছে, কান্না করছো কেন? ভাইয়া, বুশরার বিয়ে। কি? নিহান বিস্ময় ঝটকা খেল, তার দুনিয়া যেন নিমিষেই আটকে গেল একটা শব্দে, বুশরার বিয়ে। তুমি কেন এমন করলা বলো, ও কতটা কষ্ট পেয়েছে জানো? যদি ভালো না বাসো তাহলে কেন তোমার চোখে ওর জন্য অদৃশ্য টান দেখতাম? কেন মনে হতো তুমি ওকে চাও? মেয়েটা আজ অন্যজনের নামের আংটি পরবে, ও বলেছে আজ আংটি পরার পরে আর কোনোদিন তোমার মুখোমুখি হবে না। ওর চোখে বিচ্ছেদের কষ্ট, ও তোমাকে ভালোবাসে ভাইয়া। নিহান নিস্তব্ধভাবে শুনছে, তার মাথায় একটাই কথা, তার লজ্জাবতী অন্য কারো হবে, তার হবে না। কিন্তু কেন সে কি তাকে ভালোবাসেনি? তার আবেগ তার প্রেয়সীর মনে প্রলয়ের ঝড় তুলেনি? যেই মেয়ে তার বুকে ঝড় তুলেছে সে আজ অন্যজনের হবে? তারপর সে বলল, নিধি তুই জানিস? না জানার কি আছে, ওর মুখে স্পষ্ট ফুটতো ভালোবাসা। ও তোমাকে দেখলে কতটা আবেগ প্রফুল্ল হতো। ও আসবে আমার কাছে, একবার সুযোগ চেয়েই দেখো। দেবে? চেষ্টা করতে ক্ষতি কি? 1 ঘন্টা ওয়েট করতে বলবিও। বলেই কল কেটে দিল। নিধির মা বাবা বুশরাকে অনেক পছন্দ করে, তাদের বলার সাথে সাথে রাজি হয়ে যায়। নিধির বুশরার মা সব বলে যে নিহান আসছে, বুশরার মা ওই দিকটা সামলে নেয়। নিধি বুশরার মা সব বলে যে নিহান আসছে, বুশরার মা ওই দিকটা সামলে নেয়। বর্তমান, সরি জান, মাফ করে দাও। কখনোই না, আমি আপনাকে বিয়ে করব না। প্লিজ, আর কতবার সরি বলি বলো? বলতে হবে না, আমি মাফ করব না। নিহান এটা বুশরার হাত ধরে, তুমি বললেও পায়ে ধরতে রাজি, তাও মাফ করে দাও, আর আংটিটা আমাকে পরিয়ে দাও। বুশরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, লাগবে না, আপনার সরি আমার লাগবে না। এখন ভালোবাসা দেখান, কিন্তু সার্থকতা হাসিল হলেই আমাকে ছেড়ে দিবেন। ভালোবাসেন না আপনি আমার একটুও। আজ আমি অন্য কারো হলে আপনি আমার অভাব বুঝতে পারবেন, না হলে এমনই ছলনায় মুড়িয়ে রাখবেন আমায়। জান, এমন বলো না, এই যে পা ধরছি, মাফ করে দাও। বলেই নিহান বুশরার পায়ের কাছে বসে পড়ল। বুশরা অবাচের এক সপ্তম আকাশে, করে কি এই লোক, সত্যি পা ধরে ফেলছে? তারপর বলল, আরে কি করেন, যতই হোক আপনি আমার বড়, পা ধরছেন কেন? এটা ঠিক না। নিহান এবার নাটকীয় ভঙ্গিতে বলল, কি ঠিক না? সব ঠিক। এখন হাতে ধরেছি, বিয়ের পর কাঁধে তুলব, তাও মাফ করে দাও। বুশরা নিহানের ইঙ্গিত বুঝল, লজ্জায় লাল হয়ে যাচ্ছে তার গালগুলো। নিহান লক্ষ্য করে বলল, লজ্জা পেও না লজ্জাবতী, লজ্জা ভাঙাতে পারবো না এখন, আগে রাগ ভাঙাতে হবে, মাফ করে দাও। বুশরা লজ্জা পেল, কিন্তু কঠোর হলো। ঠিক আছে। নিহান চট করে উঠে বুশরাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই বুশরা বাধা দেয়। কথা শেষ করতে দিন, আমার কিছু শর্ত আছে। নিহান অসহায়, আবার কি শর্ত? না মানলে যেতে পারেন। নিহান ভাবল, মেনে না, হয় বউ হবে অন্য কারো। তাই বলল, মানবো, বলো। বুশরা মুচকি হাসল, কিছুটা গলা পরিষ্কার করার ভান করল, আর বলল, 1, আপনার আর আমার রুম আলাদা থাকবে। 2, আপনি এই 1 মাসে আমার কাছে আসতে পারবেন না। 3, আমাকে জড়িয়ে ধরারও চেষ্টা করবেন না। 4, রান্না আপনি করবেন। 5, আমি আমার মতো থাকব। 6, ও শেষ, এখন সবার সামনে গিয়ে কানে ধরে উঠবোস করবেন। দূরে রাখাল শর্তের বুদ্ধিতে সাবিকুন্নাহার। নেহান ওর এমন শর্তে হতবুদ্ধি হয়ে গেছে। কি বলে? 2টা শর্ত ছাড়া সব মাথার মধ্যে গন্ডগোল করছে। রান্না ঠিক আছে, নিজের মতোই থাক, কিন্তু টাচ না করার বিষয়টা হজম হলো না নিহানের। আর কানে ধরা, তাও সবার সামনে। নিহান করুণ সুরে বলল, জান, এর চেয়ে ভালো আমার প্রাণটা চেয়ে নিতে দিয়ে দিতাম। এগুলো কেমন শর্ত? আমি কিভাবে দূরে থাকবো তোমার থেকে? না পারলে আপনার আংটি নিয়ে যেতে পারেন। নিহান পড়ল দৌটানায়। এবার কি করবে? না থাক, রাজি হয়ে যায়, দেরি হলেও চলবে, কিন্তু বিয়ে না করলে কোনো দিনই কাছে যেতে পারবো না। তারপর একটা ঠোঁট গোল করে নিঃশ্বাস নিল। ঠিক আছে, এবার চলো, আংটি পরাতে হবে। ও কানে ধরতে হবে। জান প্লিজ। বুশরা মুখ বাঁকালো। নিহান বুঝে গেল তার লজ্জাবতী মানবার নয় আজ, তাই বলল, চলো। বুশরা হেসে সাথে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই বসে কথা বলছে। নিধির বাবা মা ভিডিও কল করেছে, তারা খুব খুশি। নিহান কারো দিকে না তাকিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলল,
আপনাদের সবার সামনে আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। এই কানে ধরলাম। যান, আমাকে ক্ষমা করে দাও। আর জীবনেও এমন ভুল হবে না। তোমার কথায় উঠব, তোমার কথায় বসবো। বুশরা তো ভাবতেই পারেনি এত সহজে মেনে নিবে, কানে ধরবে। নিহান যেই বসতে যাবে বুশরা তাকে আটকে দেয়। হয়েছে হয়েছে, চলবে। সবাই তো জোরে হেসে উঠল। আনান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নিহানের মা বাবাও কলের ওপাশ থেকে হাসছে। নিহানের বাবা বলল, আর যদি আমার বৌমাকে কিছু বলিস তোর খবর আছে। সবাই উৎফুল্ল হয়ে হেসে দিলে। নুভা বড় করে শীষ বাজালো। সবাই তার দিকে তাকালো। বুশরা কপাল কুঁচকালো। কে এই মেয়েটি? পর মুহূর্তে নিধির দিকে তাকালো। নিধি বুঝতে পেলে বলল, কলেজে নতুন এসেছে, আমাদের নিউ ফ্রেন্ড। বুশরা হাসল আর কুশল বিনিময় করল। তারপর বাকি অনুষ্ঠান শেষ করল। এর মাঝে কেটে গেল কিছুদিন। বুশরা কলেজ আসে। তার আর নিহানের বিয়ের ডেট দেওয়া হয়েছে আরও কিছুদিন পর। বুশরার মা আরও পরে বিয়ের কথা বললেও নিহান অমত করে। সে বিয়েটা তাড়াতাড়ি করতে চায়। সব ভেবেই সিদ্ধান্ত হয়েছে তারিখ। নুভার সাথে নিধি বুশরার ভালো বন্ধুত্ব হয়েছে। তারা কলেজে সবসময় একসাথেই থাকে। একসাথে তিনজন গল্প করছিল। এর মধ্যে হঠাৎ আনান নিধিকে ডাকে, নিধি, কথা আছে, চলো। নিধি কিছুদিন আনানকে বেশি ইগনোর করে। নিধি তার দিকে তাকিয়ে আর বলে, ক্লাস শেষে কথা বলি। না, এখন বলেই নিধির উত্তরের আশা না করে তার হাত ধরে টেনে ক্লাস থেকে বেরিয়ে যায়। ক্লাসের সবাই থ মেরে যায়। আলিশা রাগে ফুঁসছে। আনান নিধিকে লাইব্রেরিতে এনে দেওয়ালের সাথে চোপে ধরে আর বলে, সমস্যা কি? আমাকে ইগনোর করো কেন? নিধি মাথা নুইয়ে নেয়। আনান তার খুব কাছে। তার কলিজা কাঁপছে, ধুক ধুক শব্দ হচ্ছে। নিধি বুঝে পায় না এমন করার কি আছে। নিধির উত্তর না পেয়ে আনান গর্জে ওঠে, কি হলো বলো, কি সমস্যা? নিধি কাঁপা কাঁপা গলায় উত্তর করল, কোনো সমস্যা নেই। তাহলে ইগনোর কেন করো? না, করি না তো। তাহলে আমি ডাকলে কথা বলো না কেন? সময় হয়ে ওঠে না। কাল তো পহেলা বৈশাখ, কালে তো অনুষ্ঠানের পর আমার সাথে দেখা করবে। বলেই নিধিকে ছেড়ে দিল। তারপর বড় বড় পা ফেলে লাইব্রেরি থেকে চলে গেল। নিধি একটা স্বস্তির শ্বাস নিল। রিবান লাইব্রেরিতে ছিল। সে নিধিকে আনানের এত কাছে দেখে রাগে চোয়াল শক্ত করল, হাত মুষ্টিবদ্ধ করল। পরে চলে গেল। নিধি রিবানকে দেখেনি। সে কিছু সময় দাঁড়িয়ে চলে গেল। ক্লাসে এসেই দেখে আনান স্বাভাবিকভাবে বসে আছে। নিধি বুঝে পায় না এই ছেলের সমস্যা কি। ইগনোর করছে দেখেও কেন পিছু নেয়, আর এখন এমন ভান করছে যে কিছুই হয়নি। নিধি গিয়ে বুশরা আর নোভার সাথে বসে। বুশরা বলে ওঠে, কেন নিয়েছে রে? নিধি বলল, এমনি। নোভা সন্দিহান দৃষ্টি দেয় আর বলে, এমনি এমনি ডাকছে? সত্যি বলতো নিধি, কিছুমিছু করেনি তো? নিধি বিরক্ত হলো আর বলল, তোরা থাম বোন, তেমন কিছুই না। কাল অনুষ্ঠানের পরে সবাই আড্ডা দিব, এটাই বলল। বুশরা লাজুক ভঙ্গিমায় বলল, সবাই নাকি পার্সোনাল? নিধি এবার সোজা হয়ে বসল আর রাগী দৃষ্টি দিল। বুশরা ঠোঁটে তর্জনী আঙুল দিল, সাথে নুভাও। পর মুহূর্তেই দুজন হো হো করে হেসে দিল। ক্লাস শেষে সবসময়ের মতো ওনা বেরোলো। কথা বলছে, দুষ্টুমি করছে। ওদের সম্পর্ক বেশ সুন্দর হয়ে উঠেছে। হঠাৎ নুভা হাঁটতে হাঁটতে থেমে গেল। পা চলছে না, সামনে তাকিয়ে আছে। চোখগুলো ছলছল করছে। বুশরা আর নিধি তার চোখ অনুসরণ করে তাকালো। সামনে খুবই সুদর্শন এক যুবক, লম্বা, চুলগুলো বাবরি কাট। লোকটি নুভার দিকে তাকিয়ে হাসছে। নুভা ধীরে ধীরে তার সামনে গেল। তার চোখের দিকে তাকিয়ে বলল, কবে আসলে নয়ন? অয়ন তার দিকে একটু ঝুঁকে বলল, অনেক দিন হলো। তাহলে আমার সাথে আজ দেখা করলেন কেন? তোমার হিটলার ভাই আমাকে অনেক কাজ করায়, সময় পাইনি। তোমার জন্য কি সময় বের করা যায় না? এই তো চলে আসলাম। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। অয়ন হাসল। নুভার মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, একটুও না? নুভা মুখ ফুলিয়ে পিছন ফিরল। অয়ন নুভার বাহু ধরে একটু কাছে গিয়ে বলল, এই যে এতদিন পরে আসলাম, তুমি তো আমাকে জড়িয়ে ধরলে না, তাহলে ভালোবাসা আসবে কি করে? নুভা আবেগী হয়ে গেল। অয়নের দিকে ফিরে তার বুকে অসংখ্য কিল ঘুষি দেয়। অয়ন তার বদলে হাসে। তারপর নুভা চোখ মুছে নিধি আর বুশরার সাথে অয়নকে পরিচয় করিয়ে দেয়। অয়ন, ওরা আবার ফ্রেন্ড, বুশরা নিধি। অয়নের এমন কথায় সবাই আশ্চর্য হয়ে যায়। ভ্রু কুচকে অয়নের দিকে তাকায়। এই লোক কিভাবে নিধি নাম জানল? অয়ন বুঝতে পারে বলল, নুভা ফোনে তোমাদের ছবি দেখিয়েছিল, মনে আছে আমার। নুভা বুঝতে পারল তার ভাই বলেছে অয়নকে নিধির কথা। এর মধ্যে হঠাৎ কেউ পুরুষালী কণ্ঠে পিছন থেকে বলে উঠল, নুরি চলো, লেট হচ্ছে। নিধি রিবানের দিকে তাকায়। রিবান অয়নের দিকে তাকিয়ে আছে।
তারাও রিবানের দিকে তাকিয়ে আছে। তারপর অয়ন বলল, স্যার আমার পরিচয়টা আগে দেই ওদের। তারপর নিধি বুশরার দিকে তাকিয়ে বলল, আমি অয়ন, নুবার ভাইয়ের ফ্রেন্ড। তারপর মুচকি হাসল, সবাই হাসি দিল। রিবান বলল, হয়েছে, এবার চলো নুরি। নিধি চুপচাপ সবাইকে বাই বলে চলে যায়। প্রায় সময় এখন রিবান নিধিকে নিয়ে যায় সাথে করে। নিধিও তেমন নিষেধ করে না, কারণ রিবান লেট করা পছন্দ করে না, আর একা গেলে লেট হয়ে যায়। অয়ন মনে মনে বলে, শালা হিটলার একটা। তারপর সবাই চলে যায়। রিবান সব সময়ের মতো ফ্ল্যাটে ঢুকেই শার্ট খুলে সোফায় ছুঁড়ে মারে। নিধির এগুলো এতদিনে অভ্যেস হয়ে গেছে। প্রতিদিন এসে এগুলো দেখে ঝুড়িতে রেখে সে বসে পড়ে। রিবান তো লজ্জার লও মনে হয় বোঝে না, নিধির সামনেই শার্ট খুলে ফেলে। যেমন আজ নিধি কাপড়গুলো রেখে বসে আছে, হঠাৎ রিবান রুম থেকে বেরোলো। নিধি বড় বড় নয়নে তাকিয়ে আছে। আজকে রিবান টি শার্ট পরেনি, উন্মুক্ত শরীর, একটা ট্রাউজার পরনে। নিধি ঢোক গিলল। নির্লজ্জ চোখগুলো বারবার ওই লোভহীন বুকে আটকে যাচ্ছে। নিধি এক প্রকার টানাটানি করে চোখ সরালো। রিবান এসে ধপ করে তার পাশে বসে। আজ একটু বেশি ঘেঁষে বসেছে। তারপর নিধিকে বলল, শুরু করা যাক। নিধি মাথা নাড়ালো। অনেকটা সময় পড়ার পরে নিধি বলল, স্যার কালকে তো কলেজে ফাংশন, তাই পড়া কি কেন স্যাল? নিধির কথায় রিবানের লাইব্রেরির কথা মনে পড়ে গেল। তারপর বলল, কেন, বাসা তো কাছেই, রাতে এসে পড়ে যেও। না স্যার, কাল না আসলে হয় না। রিবান কিছু ভেবে বলল, ওকে, ধন্যবাদ স্যার। তাহলে আমি উঠি বলে নিধি উঠতে যাবে। রিবান নিধির হাতের কবজি ধরে হেঁচকা টানে সোফায় বসিয়ে দেয়। নিধি কিছু বুঝার আগেই রিবান ওর দুই পাশে পা দিয়ে ওর উপরে বসে পড়ে। নিধি অবাক হয়ে তাকে ধাক্কা দেয়। সরুন সরুন, কি করছেন স্যার? হুশ, চুপ, এমনিতেই পজিশন ঠিক না, কন্ট্রোল করতে পারবো না, তার উপর নড়াচড়া করলে কিছু করে ফেলব। নিধি রিবানের হুমকিতে একটু ভরকায়। তার হার্টবিট বাড়ে। সে চোখ খিচে বন্ধ করে নেয়। নিঃশ্বাস ভারী হয়। রিবান ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। নিধির কাজল কালো চোখ, যা বন্ধ করে রাখা পাপড়িগুলো কাঁপছে, পাতলা ঠোঁটগুলো কাঁপছে। রিবানকে যেন এই ঠোঁটগুলো টানছে। সে কণ্ঠে মাদকতা রেখে বলল, নুরি, আই নিড এ ফ্রেঞ্চ কিস। নিধি চোখ তুলে তাকালো। সে রিবানের চোখে স্পষ্ট ঘোর দেখতে পাচ্ছে। রিবান ধীরে ধীরে তার অষ্ঠের কাছে এগোচ্ছে। নিধি আবার চোখ খিচে বন্ধ করে নেয় আর ফিসফিসে বলে, না প্লিজ। রিবান তার কথায় হালকা হাসে, তারপর তার গালে হাত বুলায় আর বলে, ইউ নো হোয়াট, তুমি তামাক পাতার চেয়েও নেশালো। সরুন। তোমাকে দেখতে যতটা বোকা মনে হয়, তুমি তার চেয়ে বেশি চালাক। নিধি চোখ তুলে তাকায় আর এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিবানকে, আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। রিবান হাসে, সোফায় গা এলিয়ে দেয় আর বলে, নুরি, আই রিয়েলি নিড আ ফ্রেঞ্চ কিস। সকালবেলা ঘুম থেকে উঠে নিধি একটা সাদার মধ্যে লাল পাড়ের এক শাড়ি পরে। বুশরা আর নুভাকে আসতে বলেছে। নিধি তার বাসায় আসতে একসাথে যাবে। এর মধ্যে কলিং বেল বাজে। নিধি গিয়ে দরজা খুলে দেয়। বুশরা আর নুভা চলে এসেছে। নিধি ওদের বলল, আমি রেডি, বস তোরা। নুভা বসে, কিন্তু বুশরা বসে না। তার চোখ তো অন্য কিছু খুঁজে, আর পেয়েও যায়। রুম থেকে রেডি হয়ে বেরোচ্ছে নিহান। একটা সাদার মধ্যে লাল ছাপের পাঞ্জাবি, হাতে ঘড়ি। তার চোখ আটকে যায় তার পুরুষের দিকে। নিহান সামনে তাকিয়ে থামে, তার চোখ শীতল হয়। তারপর বলে, তোমরা কখন আসলে? বুশরা বলে, এখনই। নুভা, ভালো আছো নিহান? নুভা সুন্দর করে বলে, জি ভাইয়া। তাহলে বসো। আর নিধি কই? বুশরা কাচুমাচু জোরে বলে, ও রেডি হচ্ছে রুমে। ও আচ্ছা, তুমি আমাকে একটু পানি দাও আমার রুমে। বুশরা মাথা নেড়ে হ্যাঁ বলে। নিহান চলে যায় আবার রুমে। নুভা দুষ্টুমি করে বলে, যা, নিহান ভাইয়া তোকে ডাকে, তোরে যা লাগছে ভাইয়া, আজ তো ঠোঁট চিরে ফেলবো। বুশরা লজ্জা পায় আর বলে, ধুর, এগুলো কি বলিস? বলেই সে পানি নিয়ে চলে যায়। নুভাও নিধির রুমে চলে যায় আর নিধিকে সব বলে। নিধি শুনে বলে, এজন্যই ডেকেছি, ভাইয়া দেখলে পাগল হয়ে যাবে। বলেই দুজন হো হো করে হেসে দিল। নিহানের রুমের দরজা হালকা ভেড়ানো। বুশরা ধাক্কা দিল। হালকা দরজা দেখল কেউ নেই। সে ভেতরে প্রবেশ করতেই নিহান তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর গলায় মুখ বুজে দেয়। বুশরা আবেশে চোখ বন্ধ করে। আজ কতটা দিন পর প্রিয় মানুষটির স্পর্শ পেয়েছে সে, তাই বাধা দিচ্ছে না। নিহান বুশরার কানের কাছে ঠোঁট নিয়ে আলতো ছোঁয়ালো আর বলল, আমাকে কি পাগল করে দিবে তুমি? আমি যে তোমার এই রূপ নিতে পারছি না, পুড়ে যাচ্ছি। বুশরার লজ্জা মুখে অভিমানের সুরে বলল, আমাকে দেখতে এত খারাপ লাগছে? নিহান তার কথায় হাসল। তারপর হাতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিটা খেয়ে গ্লাসটা রেখে দিল। বুশরা ঘাড়ে চুমু দিয়ে তাকে নিজের দিকে ফেরালো। তার কোমর চেপে ধরল আর নেশালো কণ্ঠে বলল, তোমার লাল লিপস্টিক, লাল সাদা শাড়ি, ম্যাচিং দুল,
তোমাকে পুরো রেড ভেলভেট লাগছে। তারপর বুশরার আরও কাছে গিয়ে তার কানের কাছে বলে, ইচ্ছে করছে সারা জীবন রেখে রেখে আস্তে আস্তে খাই, যাতে কোনোদিনও টেস্ট না হারায়। বুশরা নিহানের কথার ইঙ্গিত বুঝতে পারে। সে শাড়ির এক কোণায় খামচে ধরে, চোখ খিচে বন্ধ করে নেয় আর বলে, ওরা ওয়েট করছে, ছাড়ুন। নিহান কি তার কথা শুনবে? সে আবার বলে, লজ্জাবতী, আজ একটা বাইট টেস্ট করতে দেবে? বুশরা শাড়ি আরও খামচে ধরে বলল, শর্তের কথা ভুলে গেলেন নাকি? প্লিজ যান, একবার ছোট্ট করে। বুশরা চোখ খুলল আর নিহানকে জোরে ধাক্কা দিল। নিহানও ইচ্ছে করেই ছেড়ে দিল। বুশরা ছাড়া পেয়েই এক দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিহান দেখে মুচকি হাসল। তার পরের মুহূর্তে আবার মুখে কোনো চিন্তার ছাপ পড়ল। সে গম্ভীর হয়ে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।